স্পেশাল সং ফর আ স্পেশাল পারসন। গান শুনতে শুনতে কমেন্ট করবা কাকে উদ্দেশ্য করে করছি গানটা। আর যদি কপিরাইট দিয়ে দেয় তাহলে তো ডুম ডুম ওম সোহা করে উড়িয়ে দিতে হবে গানটা আমার। চলো। তৃষ্ণা এত তৃষ্ণা প্রেমে হয়নি যে আগে, উত্তর করো আমার আজ বন্য সোহাগে। তৃষ্ণা এত তৃষ্ণা প্রেমে হয়নি যে আগে, উত্তর করো আমার আজ বন্য সোহাগে। ও এ কোথায় ভেসে চলেছি নিজে আজ জানি না, চাওয়া পাওয়া যেন কিছুতেই আজ আর মেটে না, স্বপ্নের মতো হানা দেয় এ মনের কামনা, নিজেকেই নিজে লাগে আজ অচেনা অচেনা অচেনা। গায়ে কাটা দিয়ে করে একাকার অবস্থা গো। বাতাস গুনগুন এসেছে ফাগুন, বুঝিনি তোমার শুধু ছোঁয়ায় এত যে আগুন। আর শুনতে হবে না। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। প্রথমে তো বলবো অনেক কাজ করেছি, কাজ ফেলে রেখে বসে থাকাটা আমার স্বভাবের সঙ্গে যায় না। অনেক কাজ করে ফেলেছি আজকে। এটা কি করছি বলো তো? দোলনায় দোল খাচ্ছি। অনেক কাজ করেছি, এটা করেছি সেটা করেছি, ওটা ছিঁড়েছি, এটা আটি বেঁধেছি, ওখানে আবার পুঁতে দিয়েছি, মানে ধান গাছ, চাষির ছেলে বলে কথা। তো ছিঁড়েছি, আটি বেঁধেছি, আবার সেটাকে রোপণ করেছি, সেখান থেকে অনেক গাছ হয়েছে। সেগুলো হচ্ছে এই যে চুলের গাছ, বুঝতে পেরেছো তো? অনেক চুল। সেখান থেকে চুল নিয়ে আমি আবার এই ওয়াইটিতে অনেকের মাথায় চুল কম তাদেরকে দিয়েছি, আর আমি সেটা কিনেছি। ঠিক আছে? কিছু কিছু মানুষকে দেখি লাইক বেচু, ফাইনালি হি অ্যাকসেপ্টেড। হ্যাঁ, সে তার নিজের নামটাকে সাদরে গ্রহণ করেছে, সাদরে বরণ করেছে। ওয়াও, নামটাকে জানি কে দিয়েছিল, রুনাদি আই থিঙ্ক। আবার রাগ যেন না করে, আমি সবার প্রথম ওনার মুখেই নামটা শুনেছি। তো যাই হোক, ফাইনালি সে অ্যাকসেপ্ট করেছে। এটা আমাদের কাছে চরম সুখবর, পরম আনন্দের খবর। তো আমাদের বেচু কি রাগ করেছে গো, বেচু বলাতে জমের রাগ করেছে এতদিন পরে। তাও আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট নিয়ে, হয়তো ও দেখেছে আমি বলছি না, বেচু দেখেছে আমি বলছি না, ওই কমেন্টটা মনে হয় কেউ পাঠিয়ে দিয়েছে, নাও এটা দিয়ে একদিনের একটা কন্টেন্ট করে ফেলো। ঠিক করে ফেলেছে একদম। তো যাই হোক, যেটা বলছিলাম, বেচু আমাদের দোলনায় দুলছে আর বলছে কাজ ফেলে রাখলে হবে না। ঘরের থেকে ঘরে বসে থাকতে পারছে না, বাইরের এত সুন্দর মনোরম দৃশ্য, এত সুন্দর হাওয়া, সেই হাওয়া খেতে বাইরে বের হতেই হচ্ছে, অথচ অনেক কাজ করছে। কাজ ফেলে রাখা যাবে না, আমরা তো আর বসে থাকতে পারবো না। না, এদিকে মোড়কের মতন যখন দেখবে যে এই যে একটা কি বলবো, একটা খারাপ পরিস্থিতির মুখোমুখি আমরা হতে চলেছি, তো সেই বিষয়টা নিয়ে বেচু কিছু কথা বললো। ঠিক আছে, সেই বিষয় নিয়ে আমি বলছি না, কিন্তু বসেছিল দেখেছো, দোলনাটার মধ্যে বসেছিল, সামনে থেকে ক্যামেরাটা এক্স্যাক্টলি পুরো মোড়ক। কেউ যদি বাঙের আওয়াজ, মানে কোনো মোড়ক যদি বাঙের আওয়াজ দিয়ে দিত, তাহলে পুরো মনে হতো ওই বেচুই বসে বসে ডাকছে। বসেছে দেখেছো? আরেকবার একটুখানি দেখেছো, ওরকম হঠাৎ করে উক্কা হয়ে বসে পড়ে, মনে হয় যেন হাগু করতে বসেছে বাংলা পায়খানায়। যাই হোক, তো বেচু প্রথমে বললো ওইসব কথা, কি বলবো, আর ভাবলেও খারাপ লাগে যে একটা খারাপ পরিস্থিতি আসতে চলেছে, হয়তো সবার মুখে মুখে শুনছি। হ্যাঁ, বলে না 10-এর ভালোর জন্য 1-এর কিন্তু বলি যায়। এবার সেটা কতটা খারাপ ভয়াবহ পরিস্থিতি আসতে চলেছে সেটা সত্যি ভাবলে পরেও আমি ভাবতেই চাই না, ভাবলে আগের থেকেই ভয়ে শীতকে যাব, তো দরকার নেই। তো যাই হোক, বেচু এইবার যেই কথাগুলো বলেছে, ওরে বাবা, বলছে কান কাটা বাহিনী। হ্যাঁ, এই বাহিনী শব্দটা কে এনেছে? ওই আরস এনেছে। হাফ প্যান্ট বাহিনী,
তারপরে গামলা বাহিনী, এরকম বাহিনী বাহিনী যুক্ত করে দিয়েছে, সিআইডি বাহিনী। হ্যাঁ, তো এইবার বেচু সেখান থেকে ইনফ্লুয়েন্সড হয়ে এই বাহিনী শব্দটা নিয়েছে, সাথে যোগ করেছে কান কাটা। বলছে যার এক কান কাটা সে পেছন দিয়ে যায়, আর যার দুই কান কাটা সে একদম রাস্তার সামনে দিয়ে যায়। হ্যাঁ, মানে আমরা বলেছি যে আমি জানতাম যার এক কান কাটা সে রাস্তার এক কোণা দিয়ে যায়, যার দুই কান কাটা সে রাস্তার মাঝখান দিয়ে যায়। যাই হোক, একই বিষয়টা হচ্ছে একই। তো তার জন্য যারা যারা আর কি দাবানলকে আর কি সাপোর্ট করে ভিডিও করে তারা হলো গিয়ে কান কাটা বাহিনী। আমি আবার বাবা নিজের উপরে নিইনি, না না না, একদম নিইনি, কারণ আমি যখন যা দেখছি তখন সেটা নিয়েই বলছি, তাই না? তো সেই কারণে ওইটা নিয়ে আমি একদমই গায়ে মাখিনি। আর আমার মনে হয় প্রত্যেকেই এখন এক্সেপ্ট 2-3 জন বাদ দিয়ে, আমি জানি না সঠিক, সবাই কিন্তু এখন যেরকম দেখছে ভিডিওতে সেইভাবেই ভিডিও করছে। তো বেচু বলছে যে আমাকে লোকে বেচু বলছে। হ্যাঁ, আমাকে লোকে বেচু বলছে কারণ আমি সবকিছু বিক্রি করছি, সবাইকে বিক্রি করছি। তখন কি বলছে, এখনো ডিভোর্স হয়নি তাই আমি বিক্রি করতেই পারি। বাহ 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 বাহ, এই তো হচ্ছে সুপুরুষের বাণী। হ্যাঁ, সুপুরুষের বাণী। সেই 1.5-2 বছর ধরে বিক্রি করেই চলেছে, করেই চলেছে, করেই চলেছে, মহানন্দে বিক্রি করে চলেছে। এখন এসে বেচুর মনে পড়েছে যে হ্যাঁ, সে তার ওয়াইফ। ভালো হোক, ওই যে গান আছে না একটা, ঋষি কাপুরের একটা মুভি, ফারা ছিল, ওই যে ভলা হ্যায় বুরা হ্যায় জैसा भी है मेरा पति मेरा देवता है। হ্যাঁ, তো সেই রকম এখন ওইটা ওই গানের জন্যই বরাদ্দ। দেখো না, বেচু 1.5 থেকে 2 বছর, 1.5 বছর তো বহু আগে গায়া, 2 বছর ধরে বউকে পরমানন্দে বিক্রি করেছে। ইভেন এই সমস্ত ঘটনা ঘটার আগে মিনা নিজের মুখে বলেছিল যে বিভিন্ন প্ল্যাটিং করে সাংসারিক অশান্তি খুঁজখাজ দেখিয়ে দেখিয়ে দর্শকদেরকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করতো কে, এই বেচু। আর সেটা মিনা নিজের মুখে বলেছে, প্রমাণস্বরূপ ভিডিও লিংক থাম্বনেল স্ক্রিনে চিপকে দিয়েছে। আবার এই বেচু বড় মুখ করে বলতে এসেছে যে হ্যাঁ, আমি বেচতেই পারি, এখনো ডিভোর্স হয়নি তাই বেচতেই পারি। বাহ 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 বাহ, ডিভোর্স হয়নি ঘরের বউ তাই 5 লক্ষ টাকা ট্রান্সফার করতেই পারি, ডিভোর্স হয়নি তাই বউকে বিক্রি করতেই পারি। আমরা তো এই বিক্রি করার জন্য বেচু নাম দিইনি, আই থিঙ্ক, তাই না? আমরা কি ভাবে বিক্রি করার জন্য বেচু নাম দিয়েছি? না, ছেলেকে নিয়ে সিম্প্যাথি কার্ড খেলে মানুষের কাছ থেকে নগদ অর্থ নিয়েছে, সাহায্য। ছেলের জন্মদিন করেছে বারোয়ারি ভাবে, সার্বজনীন জন্মোৎসব পালন হয়েছে। হ্যাঁ, তারপরে ছেলের নাম করে ছেলেকে তো দিতই, ওদের গোষ্ঠী ধরে সবাইকে দিত, মানে ওর বাবাকে দিত, মাকে দিত, ওকেও দিত, জামা কাপড় সবকিছু দিয়েছে, ঘড়ি সবকিছু দিয়েছে। মাঝে আমাদের কিমা দিদিও ভাগ পেয়েছে, ঠিক আছে, শাড়ি ঘড়ি, তারপরে নগদ অর্থ কিমা দিদির মেয়েকেও দিয়েছে। সত্যি বলছি, আমরা এই দিক থেকে বেচু বলেছি। একটা ব্লগার তার পরিবারের সব সদস্যদের মুখ দেখাবেই, তাতে কোনো অসুবিধা নেই, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু বেচু, তুমি নগদ অর্থ নিয়েছো মানুষের কাছ থেকে, তোমার কোনো অভাব না থাকা সত্ত্বেও। ছেলের জন্মদিন করেছো, কেউ ইলিশ মাছের খরচা দিয়েছে, কেউ ডেকোরেশনের খরচা দিয়েছে, হ্যাঁ, কেউ নগদ অর্থ পাঠিয়ে দিয়েছে। এই কারণে তোমাকে নির্লজ্জ বেচু বলা হয়। তোমার অভাব মানে কি, তোমার একদিকে ঘর তুলছো, আরেকদিকে তুমি 3 লক্ষ টাকা দামের বাইক কিনে নিয়েছো, মানে টাকা পয়সা রাখারাখি নেই, ছপাত করে খরচা করে ফেলেছো, তাই না? আরও নিজের ভিডিওতে বলেছিল যে প্রচুর মানুষ তোমাকে প্রচুর অর্থ দিয়েছে, এবং তুমি যদি তোমার সিক্রেট রুম সেখানের অর্ধেক ফার্নিচার নাকি তুমি মানুষের দেওয়ার টাকায় বানিয়েছো। বেচু, এই কারণে তোমাকে বেচু বলা হয়। তুমি ওই কি যেন বলে, দুধের নিষ্পাপ শিশুটার ইনোসেন্স বিক্রি করেছো, সেই কারণে তোমাকে বেচু বলা হয়। ডোন্ট টেক ইট এ রং ওয়ে, একদম ভুল পথে নিয়ে যাবে না। ইংরেজিতে ঠিক কইছি, যাই কইছি বাংলায় কয়ে দিছি পরে, ঠিক আছে? তো ওরকম শুয়ে শুয়ে ধাতানি দেওয়ার কোনো মানেই হয় না। কান কাটা তুমি, হ্যাঁ, চাষির ছেলে লাখপতি,
এত বড় অট্টালিকা খাড়া করেছো, ছেলে শোবে একখানা খাট জোগাড় করে দিতে পারোনি, নির্লজ্জ কান কাটা। তুমি 2 কান কাটা শুধু না, তুমি তোমার কান নাক দুটোই কাটা আর চক্ষু লজ্জার মাথা খেয়ে তারপরে এইখানটায় এসে ভিডিও করছো। বুঝতে পেরেছো বেচু? বুঝতে পেরেছো? যার কিনা নিজের ছেলেকে একটা খাটে শোয়ানোর মুরদ নেই, সে এসে বলেছে এই আমি যদি বেচু হই তাহলে এরাও বেচু। আমরা কন্ট্রোভার্সি করি, আমরা তোমাদের মতন স্পেশাল নির্লজ্জ ক্যারেক্টারগুলোকে নিয়ে নাড়াচাড়া করি। এটা আমাদের জব। এই ক্রিটিসিজম করার অধিকারটা ইউটিউবের গাইডলাইনে রয়েছে, সেই গাইডলাইনের সদ্ব্যবহার করছি। আমাদেরকে বলার অধিকার তোমার নেই। তুমি নিজে বলগার, তুমি নিজে যেই বলগার গিরি দেখাচ্ছ সেটাই দেখাও। বুঝতে পেরেছো? আমি বেচু যদি হই, এই তোকে নিয়ে কন্ট্রোভার্সি যাতে হয় সেই কারণেই তো এই সমস্ত করে এসেছিস। হ্যাঁ, অশান্তি যখন শুরু হয়নি তখন থেকেই অশান্তি দেখাচ্ছ। হ্যাঁ, আমরা একটা ঘর ভাড়া দেখতে এসেছি। আমরা ঘর ভাড়া দেখতে এসেছি, আমরা এইখানটায় থাকবো। এদিকে যখন শ্বশুর বাড়ি থেকে শর্ত আসলো যে মাকে আলাদা রাখতে হবে, তখন না, কেন আমি মাকে আলাদা রাখবো? হ্যাঁ, শয়তান। নিজে বিক্রি করতে করতে সমস্ত লিমিট ক্রস করে দিয়ে আমি যদি বেচু হই তাহলে তোমরা কি? আমরা তোর ময়লা রূপটাকে বিক্রি করছি। তোর লিগালি ওয়াইফের এখনো তো ডিভোর্স হয়নি। কবে রে ডিভোর্স? খুব তাড়াতাড়ি। তো যাই হোক, এই গেল বেচুকে দেওয়া উত্তর। আর ওই মিনাকে নিয়েও যা বলেছে সেই ব্যাপারে আমার কিছু বলার নেই। ও যা খুশি, ও যত বলবে ওকে তত কম। এইবার মিনার গতকালকের ভিডিও, ভোর 5:30 থেকে ভিডিও শুরু করেছে। কিসের জন্য ঘুমাতে পারেনি? কারেন্ট নেই, সেই কারণে ঘুমাতে পারেনি। ওর একাই ঘুম হয়নি, বাইরে কি আর কাউকে দেখেছিলে? ও প্রচন্ড মোটা তো, গায়ে অনেক চর্বি তো, তার জন্য ওর বড্ড গরম লাগে। ওর বড্ড গরম। দাবানল কি সাথে নাম দিয়েছি, ভীষণ গরম। তাই 5:30টার সময় কত ফুল তুলতে বেরিয়েছে। বাচ্চা কচি ঠিক আছে। মানে আগে কচি ভাব করতো, সবাই বলতো ন্যাকামো করে। এখন এই যে কচি ভাব করছে, এই ভাব ওর এই কচি ভাব ইকুয়ালস টু নেকি, তারপরে সি দিয়ে যা হয় সেটা। বুঝতে পেরেছো? ওর ওই আবভাব দেখলে এখন এমন লাগছে। ও গরমের ঠেলায়, ওর গরমের ঠেলায়, গতর বলা যাবে না তাই না, শরীরে এত গরম লাগছে যে ও সারা রাত ঘুমাতে পারেনি। 5:30টার সময় ও আমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা শুরু করেছে। কিরে, 5:30 পর্যন্ত তুই কি গরমে ছটফট করেছিস নাকি অনলাইনে ছিলিস? কোনটা? খবর আছে যে তুই রাত্রেবেলা সারা রাত অনলাইন ছিলিস, তারপরে গিয়ে ওই সকালবেলা তুই একটুখানি দেখালি, তারপরে ঘুম দিয়ে উঠলি সেই বিকেলবেলায়, তারপরে দুপুরে লাঞ্চ সারলি, তারপরে কি করলি? তারপরে আবারও ব্যস্ত হয়ে গেলি টকিং করতে। প্রথমে 2টোর থেকে টকিং শুরু হয়েছে 4টে পর্যন্ত, তারপরে তুই খাওয়া দাওয়া করেছিস স্নান করে, তারপরে আবার ঘুমিয়ে পড়লি, আবার পরের দিন সকালবেলা ভোরবেলা উঠে 5টার সময় ভিডিও শেষ করলি। সারা রাত জেগে ভিডিও কলে কথা বা অনলাইন, সে ভিডিও কলে হোক অডিও কলে হোক, মেসেজে হোক, শুধুমাত্র চ্যাটিং হোক, সেটা তো দেখতে যায়নি, বাট সারা রাত অনলাইনে। হ্যাঁ, তুই তো শুধু বাড়ির বাইরে ছিলিস, আর কারোর গরম লাগছিল না? আর তো কেউ বাড়ির বাইরে ছিল না, তোদের ঘরের বাইরে তো আর কাউকে দেখা গেল না রে। হ্যাঁ, মানে বলে না, আমি শুরুর থেকেই বলেছি চরম উচ্ছৃঙ্খল। দেখেছো, এই উচ্ছৃঙ্খলতাটা এই প্রমোশনাল ভিডিও শুটের পেছনে ব্যয় করেছে এই সমস্ত কাজের জন্য। ঠিক আছে, এবার কি যেন বলে তোমার, এই যে শাস্তি দেওয়া, ফোকলা তো খুব উঠে পড়ে লেগেছে। এবার যাকে কেসমাসি করতো তার কাছে গেছে সাহায্য চাইতে। জানি না কি হবে, তবে ভাবো মিনা গেল জেলে। হ্যাঁ, এইবার মিনা তো একটা ভীষণ পরিমাণে ভাইরাল ফেস, ফেমাস ফেস, তো তার একটা আলাদা আবদার থাকতেই পারে। জাজ সাহেবের কাছে কচি গলা করে বলল যে জাজ সাহেব আমার একটাই আবদার, আমার একটাই ইচ্ছা, আমার ফোনটা আমার কাছে দেবেন এবং প্রত্যেক মাসে আমাকে রিচার্জ করে দেবেন, তাও আবার 5G।
5G নেট আমাকে একটুখানি রিচার্জ করে দেবেন, কারণ আমার তো ভিউয়ার্স রয়েছে। আমি জেলে কেমন লাইভ কাটাচ্ছি সেটা যেন আমি আমার দর্শকদের কাছে পৌঁছে দিতে পারি, তাই না? হ্যাঁ, জেলে তো আবার মহিলাদেরকে আলাদা রাখে, পুরুষদেরকে আলাদা রাখে। এইবার এই যে ইল্লিগাল যে বিয়ে হয়েছে কিনা জানি না, তাই না? কেউ বলছে হ্যাঁ হয়েছে, ফোকলা বিয়ের ছবি দিচ্ছে আর উপরে পোস্ট লিখছে যে নাটক করতে করতে আবার সিঁদুরদানও হয় নাকি, ভগবানকে সাক্ষী রেখে 7 পাকে ঘুরছি। তো এগুলো কি সবই নাটক? যাই হোক, নাটক হোক পাটক হোক, দেখার দরকার নেই। ইল্লিগাল কাজকর্ম করেছে, পুরুত মশাই যদি বলে হ্যাঁ আমি এদেরকে বিয়ে দিয়েছি, তাহলেই তো কেল্লা ফতে হয়ে গেল। পুরুত মশাইয়ের ওটাকে কি বলে, স্বীকারোক্তি সাক্ষী হিসেবে ভীষণ পরিমাণে মাইনে রাখে। তো এটা যদি হয়, ফুকলি একাই জেলে যাবে না, ফোকলাও যাবে, কিন্তু তাদের মধ্যে আহারে দেখা হবে না, কারণ ফোকলাকে রাখবে ছেলেদের সাথে, ফুকলিকে রাখবে মেয়েদের সাথে। আহারে, ওখানে গিয়েও বিচ্ছেদের যন্ত্রণা সহ্য করতে হবে। কেন বলছি জেলে যাওয়ার কথা? কারণ ফোকলা তো সাম দাম দণ্ড ভেদ সবকিছু অ্যাপ্লাই করে নিল মিনাকে তার কাছে আনার জন্য, তাই না? কিন্তু মিনার বক্তব্য, জেলে যেতে রাজি, তবু তোর কাছে ফিরতে রাজি নই। বিরক্ত এতটা লেভেল ক্রস করেছে যে মিনা জেলের ভাত খেতে রাজি, ফোকলার বাড়ি গিয়ে খেতে রাজি নয়। ঠিক আছে, একটা সময় যখন কথাবার্তা হতো তখন এরকম কৌতূহল বশত আমি জিজ্ঞাসা করতাম, কিরে ওই বাড়ির শ্বশুর শাশুড়ি কেমন, এই বাড়ির শ্বশুর শাশুড়ির যা বর্ণনা দিয়েছিস, ওই বাড়ির শ্বশুর শাশুড়ি কেমন? ভীষণ ভালো, খুব ভালোবাসে, মা ছাড়া কথা বলে না। বাবা বাবা, তোর তো কপাল ভালো রে, তাহলে এবার সত্যি হয়তো তোর কপাল ভালো হলো, তাই না? তাহলে যার অত্যাচারী শ্বশুর শাশুড়ি থাকে সেই জায়গাটা মানা সম্ভব নয়। এই সেকেন্ড বিয়ে করার পরে শ্বশুর শাশুড়ি যদি বৌমাকে, সেই অত্যাচারিতা নিপীড়িতা বৌমাকে যদি মা মা করে ডাকে, তাহলে তো সেই বৌমা মানে হাজবেন্ড যেমনই হোক না কেন, সেই শ্বশুর শাশুড়িকে তো কখনো হারাতে চাইবে না। এম আই রাইট আর এম আই রাইট? একদম সব দিক থেকেই আমি ঠিক। যে আমি যাই হোক ওই বাড়িতে এত কষ্ট পেয়েছি, শ্বশুর শাশুড়ি আমাকে এত জ্বালিয়েছে, ওর কথা অনুযায়ী কার্টুন দেখতে পারতো না, কচি খুকি কার্টুন দেখতে পারতো না, শ্বশুর মশাই বাধা দিত, উল্টো পাল্টা কথা বলতো, তারপরে কি যেন বলে, শাশুড়ি মা কথা শোনাতো, তারপরে স্বামীর কথা তো ছেড়েই দাও, তো সবাই মিলে জ্বালাতন করতো। আর এখানে ফোগলা নাকি সব দিক থেকে স্যাটিসফাই করতে পারতো। তারপরে ফোগলার বাবা মা মা বলে ডেকে একদম বৌমা না মেয়ের মতন ভালোবাসতো, তাহলেও এইসব ছেড়ে কেন জেলের ভাত খেতে ফুকলি রাজি? মিনা এত সুখ ছেড়েও কেন জেলের ভাত খেতে রাজি? এদিকে ফোকলা আবার বেচুর মতো এরকম না যে আর যাই হোক তোমার শরীর খারাপ হোক আর যাই হোক ভিডিও তোমাকে করতেই হবে, এরকম কোনো প্রেশার তো নেই। বরঞ্চ বলছে ভিডিও ছেড়ে দাও, যেটা কিনা লাইভে শুনছি, ভিডিও করা ছেড়ে দাও, সম্মানের ভাত খাবো, তোমার দায়িত্ব আমি নিতে পারবো, এরকম সামর্থ্য আমার আছে, তুমি ইউটিউব ছেড়ে দাও, ঠিক আছে? তো এই সমস্ত বলছে। তাহলে যার কাছে এত প্রায়োরিটি পাচ্ছে, যেখানে কিনা ফোকলা এত কিছু জানার পরেও যে অন্যের সঙ্গে কিস হয়েছে, হাগ হয়েছে, ব্লা 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 যা হয়েছে হয়েছে, তারপরেও মেনে নিতে রাজি। ইভেন ফোকলার কথা অনুযায়ী ও যদি আরো কারোর সঙ্গে সবকিছুই করে আসে, তারপরেও ফোকলা মিনাকে মেনে নিতে রাজি। এত কপাল, কে নিজের পায়ে লাথি মারে ভাই? এই মিনাই নিজের মুখে বলতো যে সাদা লক্ষ্মীকে পায়ে ঠেলতে নি। হ্যাঁ, তাহলে কি করে এই সুখের জীবন ত্যাগ করছে? কিসের নেশায় করছে মিনা বরণ মরণ যন্ত্রণাকে? বাবা রে বাবা, একটা ভালো কবিতা আমি কোথায় ঢুকাই দিলাম। কিসের জন্য মিনা বলছে জেলের ভাত খাবো, তবু ফোকলা তোর হাতের ভাত আমি খাবো না। কেন বলছে? এবার আবার ফোকলা বলছে মিনার হাতের রান্নাও ভালো না, রান্না করে খাওয়াইতে পারবে না। তারপরে আবার ওই কুন্ডু মুন্ডু সবার সঙ্গে ঘুরে ঠুরে বেড়াচ্ছে। হ্যাঁ, তারপরেও ফোকলা মিনাকে চায়। আমি রহস্যটা বুঝলাম না। হ্যাঁ, ওদিকে সোনাক্ষী সিনহা বলেছিল प्यार से डर लगता, थप्पड़ से डर नहीं लगता, प्यार से लगता है। और मीना बोलती है जेल का भात खाऊंगी, तुम्हारा भात नहीं खाऊंगी। হয় আমরা পাগল না ওরা পাগল, কোনটা বুঝি না, কিচ্ছু বুঝতে পারতে আসি না। তো যাই হোক,
কোনো চান্স নেই, কোনো আশা নেই। কিমা দিদি তুমি যে এফর্ট লাগাচ্ছ, এরই চটিকা জোর লাগাচ্ছ তুমি, হ্যাঁ গোড়ালির জোর লাগিয়ে দিচ্ছ। গর্ত তুমি করেই ছাড়বা, ফোগলা আর ফুগলিকে এক গর্তে তুমি ঢুকিয়েই ছাড়বা। হ্যাঁ বলি কি জোর করে না সংসার হয় না। ওই যে ঝিমি, রিতম, ওদেরকে চেষ্টা করেছিল না, হয়েছিল কি? হয়নি। জোর করে আর যাই হোক সংসার হয় না। এক্ষেত্রে ফোকলা চাইলেও মিনা চাইছে না। মিনা এখন ডোলে শোলে স্বাদ পেয়েছে, বুঝতে পেরেছ? হ্যাঁ চিকেন টিক্কা কাবাবের স্বাদ পেয়েছে, সুখ তো কি আর মুখে রোচে, এরকমই হচ্ছে বিষয়। তো যাই হোক, এটাই তোমাদেরকে আপডেট দিতে আসলাম যে মিনা জেলের ভাত খাবে, তবু ফোকলার কাছে ফিরে যাবে না। বিরক্ত এমন একটা লেভেলে পৌঁছেছে। তো এই আর বাকি রইল পড়ে ফোকলা যখন এই যে এইগুলো করলো, কেসমাসির সঙ্গে ওর কথা অনুযায়ী, ও কেসমাসিটাকে তো সেই ম্যাডামের সঙ্গে গিয়ে লাইভ টাইপ করলো, তারপরে গিয়ে তো মিনা এইরকম একটু ছিল, পুরো এবার এরকম হয়ে গেছে, আজ যাবো না, যা তুই যা, এরকম করছি, বুঝতে পেরেছ? তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আসছি নতুন একটা ভিডিওর সাথে। টাটা।